আইনের প্রতি আর কি যতটুকু আর কি বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা আর কি আমার হারিয়ে গেছে। বাবা মুজাহিদ কবে আসবে? মুজাহিদ কবে আসবে বাবা? আমার তো একদিনেই যাচ্ছে না, আর 90 দিন আমি তো কান্নায় ভেঙে পড়ি। দিন নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, কি এমন অন্যায় করেছিলাম যার জন্য এই ডিটেনশন। কিন্তু আর সেই আইনের প্রতি আমার সেই আস্থাটা আসলে নষ্ট হয়ে গেছে। মানে বাবা মায়ের কাছে আমি একটা সত্যি আর কি মানে আমি অসহায় হয়ে গেলাম। আমি তো জেলখানায় যখন গেছিলাম সবার কাছে আমি জিজ্ঞেস করছি, আচ্ছা আমার এই মামলা, আমার কি জামিন হবে, আমার কি কবে জামিন হবে, কতদিন সময় লাগবে? আমি মানে সারাক্ষণ শুধু ছটফট করতাম। আমার দাদিকে আমি খুব ভালোবাসতাম। সেই দাদি আমার টেনশনে স্ট্রোক করে সে আজকে মরণাপন্ন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। সবসময় আমি আমার মাকে ফোন দিতাম, প্রতিদিন আমার মাকে ফোন না দিলে আবার শান্তির জন্য প্রতিদিন আমার আম্মুকে আমি ফোন দিতাম। সেই আব্বুর সঙ্গে কোনো কথা নাই। সব শুধু আল্লাহকে দেখতাম যে আমি মনে হয় আর জীবিত বেশি ফিরে আমার পরিবারের কাছে যাইতে পারবো। সবসময় বাবা ভাইয়ের কথা মনে পড়তো। দর্শক আসসালামু আলাইকুম। তদন্ত ছাড়া কি একজন সাধারণ শিক্ষার্থী জেলে যেতে পারে? একটি মামলায় নষ্ট হয়ে গেছে পুরো জীবন, চলে গেছে প্রায় 5টি মাস। আজ আমাদের সাথে আছেন মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। আজ আমরা তার থেকে শুনবো তার জেল, গ্রেফতার এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার গল্প। আমি আজিজুল ইসলাম যুবরাজ, আপনারা দেখছেন কালপ্রকাশ। মোহাম্মদ মোজাহিদুল, আপনাকে স্বাগতম কালপ্রকাশের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নিজের সম্পর্কে একটু বলেন, আসলে আপনি কোথায় পড়াশোনা করেন বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু যদি আমাদের বলেন। আমি ঢাকা তেজগাঁও কলেজে পড়াশোনা করি। আমাদের মধ্যবিত্ত পরিবারের তো সাধারণত চাকরিটাই ফিউচার পরিকল্পনা থাকে, সেই জন্য আমি চাকরির প্রিপারেশনের জন্য পড়াশোনা করছিলাম, পাশাপাশি একাডেমি। 21 অক্টোবরে তো আপনি গ্রেফতার হন, তাই না? জি, দিনটাতে কি ঘটেছিল একটু আমাদের বলবেন। আমি আমাদের তেজগাঁও কলেজ থিয়েটার ডিপার্টমেন্টের রিপন স্যারের কাছে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমার স্কুল জীবনের এক ভাই, তিনি আমাকে মানে ফোন দিচ্ছিলেন। তো ফোনটা ধরছিলাম, ধরে বললো যে ভাই আসো। অনেক দিন পর আর কি ফেসবুকে পরিচয় টরিচয় হওয়ার পর সে আমার নাম্বার নেওয়ার পর যে ভাই আসো দেখা করি। যে তুমি তো, আমি ভাবলাম যে তেজগাঁও কলেজ থেকে আসাদগেদ আরং সুপার মার্কেটটাও পাশেই, যাই একটু দেখা করে চলে আসি। এই তার সঙ্গে দেখা করতে গেছি, পুলিশ তার সঙ্গে আমাকে গ্রেপ্তার করছে। আমি পুলিশকে বারবার বলতেছি যে আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। পুলিশ আমার কোনো কথা শুনলো না। আমি বললাম যে আমাকে ফোনটা দেন, আমি তেজগাঁও কলেজ প্রফেসরকে ফোন দিচ্ছি। এর ফাঁকে একটু জানতে চাই যে ভাইটির সাথে দেখা করতে গিয়েছিলেন, তার নামটা আসলে কি ছিল এবং সে আসলে কোন পদে ছিল বা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিনা আপনি জানতেন কিনা? সে ভাইয়ের নাম হলো আলভি। আর আমি গ্রেপ্তারের পর আর কি জানতে পারলাম যে তিনি ছাত্রলীগ করতো, কিন্তু আগে আমি জানতাম না যে সে ছাত্রলীগের সঙ্গে জড়িত। এর আগে পর্যন্ত আমি এটা জানতাম না। আচ্ছা, এরপরে আমরা একটু শুনি যে আপনার পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো, তারপরে অ্যারেস্ট করার পর আমি বললাম যে আমাকে দেন, আমি আমার তেজগাঁও কলেজের প্রফেসরের সঙ্গে কথা বলাই দিচ্ছি। তারা আমার কোনো কথাই শুনলো না। আমি বারবার বলতেছি যে আমি নির্দোষ, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। তারপরেও তারা কোনো কথা শুনলো না। তারা বললো যে এরকম অনেকেই বলে, মানে কোনো কথা না শুনে আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পর আমাকে থানায় নিয়ে যাওয়ার পর সেখানেও আমি বারবার বলতেছি যে আমি নির্দোষ, আমি দোষী না, আমি একজন সাধারণ শিক্ষার্থী। জাস্ট সেই স্কুল জীবনের বড় ভাই 18 সালে তার আমি জুনিয়র 2-3 বছরের, সে 18 সালে স্কুল জীবনের বড় ভাই, জাস্ট দেখা করতে আসছি। ফেসবুকে পরিচয়, নাম্বার নিচে কথাবার্তা, জাস্ট দেখা করতে আসছি। তারা আমার কোনো কথাই শুনলো না। আর মামলা দিল সন্ত্রাস বিরোধী এবং ধারা দিল বোমা বিস্ফোরকের ধারা। অথচ আমি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না এবং থানায় আগে যাদেরকে গ্রেপ্তার করছিল তাদের সঙ্গে আমার মামলা আর কি দিল।
আপনার ফোন কিংবা ব্যক্তিগত কোনো তথ্য যাচাই করে কি কোনো ধরনের সংশ্লিষ্টতা পেয়েছিল পুলিশ? না, ফোনে কোনো কিছু পাই নাই। ফোন আমার ওই আড়ং সুপার মার্কেটেই যখন মানে ফোনটা সব কিছু দেখতেছিল ফোনের কোনো কিছু আছে কিনা, তখনও কিছু পাই নাই। তারপর বললাম যে আমার তো ফোনে কিছু নাই, তাহলে আমাকে ছেড়ে দিন। তা বললো যে তোমাকে তারপরে তদন্তের জন্য একটু থানায় যেতে হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে যেহেতু ফোনে কিছু নাই, বা তোমার যদি আরও তথ্য জানতে হবে, যদি তোমার সত্যিই কোনো রাজনৈতিক কোনো কিছু না থাকে আমরা ছেড়ে দেবো। তারপর আমি নিশ্চিন্তে গেলাম যে আমার তো সত্যি কোনো রাজনীতির সাথে আমি জড়িত না, কোনো তথ্যও নাই। তাহলে আমি থানায় যাই। তাদের কাছে গেলাম, তারা ওই থানায় যে নিয়ে গেল মিথ্যা মামলা দিয়ে দিল, আর আমার সুস্থ কোনো তদন্ত হলো না। এমনকি আমাকে আমার পরিবারের সঙ্গেও মানে ফোনে যে আমি পরিবারের সঙ্গে কথা বলবো সেই মানে সুযোগটাও দেওয়া হচ্ছে না, যে আমি একটু দেন আমি আমার পরিবারকে ফোন দিই, সেটাও দেওয়া হচ্ছিল না। অজ্ঞাতনামা আসামি হিসেবে যখন আপনাকে মামলায় জড়ানো হলো, তখন আসলে আপনার অনুভূতি কীরকম ছিল, বা আপনি কখন জানতে পারলেন যে হ্যাঁ আপনাকে অজ্ঞাতনামাতেই জড়ানো হয়েছে, একদম চালান করে দেওয়া হচ্ছে বিষয়টা? পরের দিন সকালবেলা আর কি জানতে পারি যে আমাকে মানে কোর্টে চালান করে দেওয়া হবে। তখন আমার মনের অনুভূতি, যেহেতু আমার বাবা মা কষ্ট করে ঢাকা তেজগাঁও কলেজে পড়াশোনা করাচ্ছে, এবং তাদেরও তো একটা আমার কাছে অনেক আশা, আমি যেহেতু একটাই সন্তান তাদের, আমার কাছে তাদের অনেক আশা। প্রতি মাসে 12-13,000 টাকা আমাকে দিত হাত খরচ, থাকা, লেখাপড়া করার জন্য। তো আমার কাছে তাদের আর কি একটা অনেক আশা ছিল। আসলে যখন গ্রেপ্তার হলাম, আমার বাবা মায়ের কাছে আমি একটা সত্যি আর কি মানে আমি অসহায় হয়ে গেলাম, যে আমার বাবা মায়ের কত আশা ছিল, কত স্বপ্ন তাদের আমাকে নিয়ে। যে কারণেই তো এই ঢাকা তেজগাঁও কলেজে দিছিল এবং 12-13,000 টাকা প্রতি মাসে দিছিল। আমি তাদের এই আশা স্বপ্ন আর মনে হয় পূরণ করতে পারলাম না, এইরকম। আপনি তো ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন প্রায় 1 মাস। জি, রানীগঞ্জ। 1 মাসে আপনার অভিজ্ঞতাটা একটু বলবেন। আমাকে প্রথম দিন আমদানিতে, মানে কারাগারে প্রথম ঢুকলে আর কি আমদানিতে রাখে। আমদানিতে যখন দিল, থানায় তো মানে যখন আমাকে গ্রেপ্তার করলো তখন থেকে আমি মানে মানসিকভাবে একটা মানে ভেঙে পড়ছি। আমার আসলে সেই সময় মানে কোনো আর সেন্স নেই, অন্য কোনো সেন্স নেই। যখন ইয়েতে দিল আর কি জেলখানায় দেওয়ার পর যখন আমদানিতে দিল, আমদানি একটা মানে বড় একটা মানে মতো রুমের মতো আর কি। সেখানে অনেক 200-300 লোক রাখতো, একটা দুইটা শুধু বাথরুম ইউজ করতে দিত। তো সেখানে যাওয়ার পর আমরা যে ঘুমাবো, মানে ঘুমের মতো কোনো পরিস্থিতিই নেই, মানে চাপাচাপি একদম মানে মানে ফুটপাতেও মানুষ এভাবে আর কি থাকে না, এইরকম একটা খারাপ অবস্থা। তখন তো আমার ঘুম ধরছিল না, তখন পরিবারের কথা চিন্তা করছিলাম যে আমার বাবা মা কত কষ্ট করলো, আমি আসলে এইরকম একটা মিথ্যা মামলায় হ্যারাসমেন্ট হলে, আমি তো রাজনীতির সাথে জড়িত না, এইরকম একটা মিথ্যা মামলায় দিল, এই সব ভাবছিলাম। আসলে আমার তখন আর ঘুম হয়নি, সারা রাত আমি সব সময় কান্নাকাটি করেছিলাম। আপনাকে ডিটেনশনে রাখা হয়েছিল? জি, আমাকে ডিটেনশনও দেওয়া হয়েছে। এটা কি ঢাকা যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, ওখানেই রাখা হয়েছিল নাকি? ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমার ডিটেনশনের খবর আসে। আসলে আমি তো জেলখানায় যখন গেছিলাম সবার কাছেই আমি জিজ্ঞেস করছি, আচ্ছা আমার এই মামলা, আমার কি জামিন হবে, আমার কি কবে জামিন হবে, কতদিন সময় লাগবে। আমি মানে সারাক্ষণ শুধু ছটফট করতাম যে কবে আমার জামিন হবে, কবে আমি মুক্তি পাবো। বাবা মায়ের সবসময় আমি আমার মাকে ফোন দিতাম প্রতিদিন, আমার মাকে ফোন না দিলে আবার শান্তি হতো না। প্রতিদিন আমার আম্মুকে আমি ফোন দিতাম, সেই আব্বুর সঙ্গে কোনো কথা নাই। তো সবসময় আমার ভেতরটা ছটফট করতো। আমি যখন জানতে চাইলাম সবাই বললো যে 30-40 দিন তো সময় লাগবে। যে ভাই এত দিন, তখনও মনে হয়তো যে এত দিন সময় লাগবে, আমি তো ভাই নির্দোষ। এটা কি মানে ছটফট করতাম যে আমি প্রায় মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল মিথ্যা মামলায়। তারপর প্রায় যখন ডিটেনশনের খবর আসলো, ডিটেনশন তো আমি বুঝতাম না কিছু, যে মোজাহিদুল ইসলাম আর আমার যে কেস পার্টনার যারা ছিল তাদেরও ডিটেনশন এসেছিল। তো ডিটেনশন কি আমি জানতাম না।
যখন অনেক মানুষকে বলতাম যে ডিটেনশন মানে কি, বলতে ডিটেনশন মানে রুমে নিয়ে যায় তোমাদের মারধর করবে, অনেক কিছু করবে এইরকম। যে আমি তো রাজনীতির সাথে জড়িত না, তাহলে আমাকে কেন এরকম করবে? তো রাজনীতির সাথে কখনো জড়িত ছিলাম না। আসলে দেশের কি আইনের কোনো ইয়ে নেই? তারা তো তদন্ত করতেছে না আমার বিষয়ে, তো অনেক কিছু তারা ইয়ে করতেছে। আমার তো কোনো রাজনৈতিক যেহেতু ব্যাকগ্রাউন্ড নেই, আমার তো আমি প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর আবার একজন বললো যে ডিটেনশন মানে তোমাদের আটকায় রাখবে, 90 দিনে তোমরা কোনো জামিন পাবা না, সাক্ষাৎ পাবা না, ফোন কল পাবা না। সাধারণ যারা আর কি কারাগারে যায় তাদের প্রতি সপ্তাহে 1 দিন ফোন কল, 15 দিন পর পর সাক্ষাৎ, এবং যারা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার তাদের একটা নির্দিষ্ট এরিয়ার ভেতর হাঁটাহাঁটির একটা সুযোগ থাকে। তো সেই সব ধরনের সুযোগ সুবিধা থেকে তুমি বঞ্চিত হবা আর কি, তুমি কোনো কিছু পাবা না, এবং তোমার যদি জামিনও হয় তোমাকে এই 90 দিন সেখানে জেলেই থাকতে হবে। তখন তো আমার তো একদিনেই যাচ্ছে না, আর 90 দিন আমি তো কান্নায় ভেঙে পড়ি। আর প্রতিদিন নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, কি এমন অন্যায় করেছিলাম যার জন্য এই ডিটেনশন। আমি তো আমার পরিবারের সঙ্গে এই 90 দিন কথা না বলে থাকতে পারবো না। মানে আমার আর কি মানে মন মানসিকতা সব নষ্ট হয়ে গিয়েছিল। তারপর তো আমাকে মানে তার কিছুদিন পর কেরানীগঞ্জে ডিটেনশনের খবর পাওয়ার পর কিছুদিন পর চালান করলো গাজীপুর কাশিমপুর কারাগারে। কাশিমপুরে সেখানে ডিটেনশন সেল ছিল আলাদা, পশ্চিম সাইড সেল বলে। সেখানে একটি রুমেই বন্দি করে রাখা হয়েছিল। সেই রুমেই থাকা খাওয়া, এবং সেই রুমের ভেতরেই ছিল একটি মানে বাথরুম, সেই বাথরুমে ইউজ করতাম। ওখানেই আর কি থাকা খাওয়া, বাইরে নিচে নামা পর্যন্ত নিষিদ্ধ, ফোন কল সাক্ষাৎ সব কিছু বন্ধ। পরিবারের কাছে প্রায় মানে 15 দিন যায়, 20 দিন যায়, আমি তো পাগলের মতো যে রুমের ভেতর বন্দি প্রায় এতদিন থাকবো কিভাবে, মানে ছটপট করতেছি। তো তারপর আমি তো পরিবারের সঙ্গে যোগাযোগ করারও তো আর কোনো উপায় নাই। তারপর মানে কি করব বুঝতেছি না, মানে এমন একটা অবস্থা হয়েছিল, মানে কীভাবে কি করব, কি মামলা কীরকম চলতেছে কোনো কিছুই জানতে পারতেছি না। এরকম বন্দি শুধু আল্লাহকে দেখতাম যে আমি মনে হয় আর জীবিত বেশি ফিরে আমার পরিবারের কাছে যাইতে পারব। সবসময় বাবা ভাইয়ের কথা মনে পড়তো। আপনি তাহলে কেরানীগঞ্জে ছিলেন 1 মাসের মতো, এবং বাকি 3.5 মাস আপনি ছিলেন, প্রায় 4 মাস ছিলাম, প্রায় 4 মাসের মতো ছিলেন আপনি কাশিমপুর কারাগারে। এবং আপনাকে ডিটেনশনে রাখা হয় প্রায় 4 মাসের মতো, 90 দিন এবং আরো 30 দিনের মতো, টোটাল হচ্ছে আপনাকে 120 দিনের মতো ডিটেনশনে রাখা হয়। এই মামলার কারণে আপনার পরিবারের আর্থিক এবং মানসিক ক্ষতিগ্রস্ত অবস্থা যদি আমাদের বলেন। পরিবারের আর্থিক ক্ষতি আর কি, জামিন করানোর তো চেষ্টা প্রথম থেকেই চলছিল। আবার উকিল, আমি তো আর জানতাম না তখন, ওই ভাইরা বলছিল যে আওয়ামী লীগের উকিল আছে, তাদের এখানেই সই দাও, আমাদের সাথেই দাও, যেহেতু তোমার পরিবার তুমি ভালোভাবে কিছুই বুঝতেছে না। তো তাৎক্ষণিক আমার মানে কিভাবে কি করব, আমার পরিবার তো থাকে রংপুরে। তখন আমি সই দিলাম সেখান থেকে। তারপর আমার ওই চাচি ছিল, আমার চাচি বললো যে তোমার আলাদা উকিল ধরা হচ্ছে, সেই আলাদা উকিল ধরা হবে বা আলাদা উকিল ধরা হচ্ছে। আমার পরিবার তখন ওই আওয়ামী লীগের উকিলের কাছ থেকে যে আমাদের সইটা ওইটা করার জন্য যে আমার কেসটা আমাদের পার্সোনাল উকিলেই নেবে। তখন সেখানে আর কি আমার পরিবার অনেক দৌড়াদৌড়ি করে, তারা অনেক সেখানেও আর কি কিছু টাকা দিতে হয়। এবং আর পার্সোনাল উকিল থেকে যেহেতু জামিন, সেখানেও তো অনেক টাকা খরচ হয়েছে। এবং আমাকে যেহেতু ডিটেনশন দিল, ডিটেনশন কাটানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ডিটেনশন আসলে কাটা হয়নি। আবার মানে জামিন কোনো কিছুই আর কি সে সময় আর কি কার্যকর করা অসম্ভব ছিল আর কি। আর আমি আর কি যখন বাড়িতে আর কি যাই, বাড়িতে যাওয়ার পর আর কি শুনতে পেলাম যে আমার মা সারা রাত মানে কাঁদতো আর কি, রাতে আর ঘুমাতো না। তারপর মানে সব সময় কান্নাকাটির মধ্যে থাকতো, এলাকার মানুষজনও বলছিল। আর সবচেয়ে দুঃখের একটা বিষয়, আমি আমার সুস্থ দাদিকে রেখে গেছিলাম। আমার দাদিকে আমি খুব ভালোবাসতাম,
সেই দাদি আমার টেনশনে স্ট্রোক করে সে আজকে মরণাপন্ন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। আমার দাদি সবসময় বলতো, আমার আব্বুকে সবসময় জিজ্ঞেস করতো, বাবা মুজাহিদ কবে আসবে, মুজাহিদ কবে আসবে বাবা। সবসময় এরকম করে আমার দাদি আসলে স্ট্রোক করে। আসলে এখন সে মরণাপন্ন অবস্থা, সে নল দিয়েই এখন খাবার টাবার সব কিছুই আর কি, সে এখন খুব অসুস্থ। এটাই আমার সবচেয়ে বড় কষ্ট যে বিনা কারণে গ্রেপ্তার হলাম। আমার দাদির মুখের কথাটুকু এখন আর শুনতে পারতেছি না। মিথ্যা মামলায় এত সব কিছু যেন কেমন জানি এলোমেলো হয়ে গেল। এখন আপনি তো জামিনে আসার পর এখনও তো আপনি হাজিরা দিচ্ছেন, তো পড়াশোনার ক্ষেত্রে কি কোনো প্রকার প্রভাব পড়ছে কি না? এটা পড়াশোনার ক্ষেত্রেও অনেক সময় প্রভাব পড়ে, কারণ হাজিরা যেহেতু দিতে যেতে হয়, সে সময় আর কি ক্লাস করা তো সম্ভব হয় না। আবার অনেক সময় হয়তো বা পড়তে পারে যে আমার ফাইনাল একটা এক্সাম হয়তো বা সে সময় পড়তে পারে, কিন্তু সে সময় হাজিরাটা দেওয়া অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমার একটা অসুবিধা আর কি হয়ে যেতে পারে। মানে জেলেই আর কি শুনতে পারি বিষয় যে মামলা নাকি দিলে এই মামলায় যদি আবার কখনো কোনো কিছু ঘটে, দেশের বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি, পুলিশে নাকি আগের মামলা দেখেই আর কি আসামিদেরকে গ্রেপ্তার করে। এই বিষয়টা আমার আর কি ভবিষ্যৎটাকে আর কি আবার যেহেতু একটা মামলা, এই মামলা আর কি আমার ভবিষ্যৎটার দিকে অন্ধকারের দিকেই আর কি যাচ্ছে, আমি যতদূর মনে করতেছি। আচ্ছা, আপনি কি মনে করেন যে তদন্তে কোনো ধরনের গাফিলতি ছিল, নাকি তাড়াহুড়োর মাধ্যমে এমনটা হয়ে গেছে, নাকি আপনি মনে করেন যে আসলে প্রশাসনিক কোনো দুর্বলতা আছে? আসলে আমি যখন এইভাবে আর কি গ্রেপ্তার হলাম, যখন মিথ্যে মামলায় গ্রেপ্তার হলাম, আমার কাছে মনে হলো যে বাংলাদেশে আইন শৃঙ্খলার অনেক গাফিলতি আছে এবং তাদের কোনো মানে আইন শৃঙ্খলা আগে আমার কাছে ছিল অনেক সম্মানিত একটা জায়গা। বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং আইনের সাথে যারা জড়িত তাদেরকে আমি আসলে অনেক শ্রদ্ধা করতাম, কিন্তু আর সেই আইনের প্রতি আমার সেই আস্থাটা আসলে নষ্ট হয়ে গেছে। কারণ আইনের প্রতি আস্থা ছিল বলেই আমার মোবাইলে কিছু নেই, আমি রাজনীতির সাথে জড়িত না, কোনো কিছুই না। আমি তারপরেও থানায় তারা নিয়ে যেতে চাইছে, আমি কিন্তু নিঃসন্দেহে গেছি যে আমি তো রাজনীতির সাথে জড়িত না, তারা তো তদন্ত করবে, করার পর তো যেহেতু আমি জড়িত না আমাকে তো ছেড়ে দিবেই। আসলে আমি সেই দিক থেকে মনে করি যে আইনের প্রতি আমার আসলে ওই রকম আস্থাটা এখন আর নেই। আসলে বাংলাদেশের এই আইন, আসলে আমি যখন বিগত 17 বছর যখন আর কি শুনতাম যে এই গ্রেপ্তার হয়েছে, ওই গ্রেপ্তার হয়েছে, অনেক শুনতাম যে অনেক নির্দোষ মানুষ, সাধারণ মানুষ গ্রেপ্তার হয়েছে, তখন আসলে আমি মনে করতাম যে সাধারণ হলে আবার গ্রেপ্তার হবে কিভাবে? সে সাধারণ ছিল না, সে নিশ্চয়ই হয়তো বা জড়িত ছিল, না হলে তো পুলিশ এমনি গ্রেপ্তার করবে না। আসলে বাস্তবতাটা যখন আমার কাছে এসে পড়লো, তখন আমি বুঝতে পারলাম যে না, আসলে সাধারণ মানুষের এইভাবে হ্যারাসমেন্টের শিকার আর কি হচ্ছে। সেখানেও জেলে থাকা অবস্থায় আর আমি অনেক ঘোরাঘুরি করতাম, জেলের ভেতরে আর কি। যখন 1 মাস আর কি যখন ডিটেনশন ছিল না, তখন দেখলাম যে এক সাধারণ রাজমিস্ত্রি, সে যাওয়ার পথে ওই সময় আর কি পুলিশের অভিযান, ছাত্রলীগের মিছিল ছিল, সেই রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করছিল। রাজমিস্ত্রি, তার নাম হলো রাকিবুল ইসলাম, তাকে গ্রেপ্তার করছিল। করার পরে যে সে একটা দিন মজুর, প্রতিদিন সে না হলে তার পরিবারে ভাত জুটে না, সেই মানুষটাকে গ্রেপ্তার করে পুলিশ ছাত্রলীগ বানিয়ে দিয়েছে। আসলে সব কিছু বিষয় যখন জানতে পারলাম, আসলে আইনের আসলে অনেক গাফিলতি আছে আর কি। প্রশাসন এবং রাষ্ট্রের কাছে আপনার এখন সবচেয়ে বড় দাবিটা কি? প্রশাসন এবং রাষ্ট্রের কাছে আমার এখন সবচেয়ে বড় দাবি, যেহেতু আমি মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছি, আমাকে তারপরেও সুস্থ তদন্ত করে আমার এলাকায় যান, সঠিকভাবে তদন্ত করে। আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত না, আমাকে এই মামলা থেকে নিষ্পত্তি আমি আশা করি। আর আমি বিশেষভাবে অনুরোধ করব আমার সহ বাংলাদেশে 18 কোটি মানুষের অভিভাবক জনাব তারেক রহমান স্যারের কাছে, যে এইরকম যারা এইরকম নির্দোষ, কোনো রাজনীতির সাথে জড়িত না, তাদের এই মামলা থেকে তাদের সকলকেই আর কি নিষ্পত্তি দেওয়ার এই বিষয়টা আমি স্যারের কাছে আর কি অনুরোধ করব। আচ্ছা, জেলে থাকার সময় আপনার কি কখনো মনে হয়নি যে আমি কোনো অপরাধ না করেও শাস্তি পাচ্ছি? সব সময় মনে হয়েছিল যে আমি কোনো অপরাধ করিনি, তারপরেও শাস্তি
তাও আবার ডিটেনশনের মতো একটা জায়গায়। আসলে সবসময় মনে হতো তো যে যে আমি কোনো রাজনীতি করলাম না, কোনো রাজনীতির সাথে জড়িত না, একটা মানুষের সঙ্গে দেখা করলাম, সে আসলে সে ছাত্রলীগ করতো, আমি এটা তো জানতাম না। এটাই আমার একদম এত অপরাধ হয়েছে। আমি তো কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো কিছুই নাই। তাহলে আমাকে এইভাবে আর কি সাধারণ একটা মানুষকে, সাধারণ একটা শিক্ষার্থী আমি এইভাবে আর কি আমাকে গ্রেপ্তার করে দিনের পর দিন এটা আসলে এইটাই আর কি আমার কাছে অনেক কষ্টের মনে হয়েছে যে আইনের এই অবস্থা। আইনের প্রতি আর কি যতটুকু আর কি বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা আর কি আমার হারিয়ে গেছে। আপনার শিক্ষক, সহপাঠী বা কাছের মানুষেরা আপনার পাশে কিভাবে দাঁড়িয়েছিল? আল্লাহর রহমত, আমার এলাকার মানুষজন আমার জন্য অনেক দোয়া করেছিল। তারা তো জানে যে তাদের সন্তান, আমার এলাকার মানুষজন জানে যে তাদের সন্তান কোনো রাজনীতির সাথে জড়িত না। তারা সবসময় আমার পাশে ছিল এবং তারা অনেক কষ্ট পেয়েছে আমার এই বিষয়টা। এলাকার মানুষও আর কি দাবি করে যে আমাদের সন্তান নির্দোষ সন্তান, যেহেতু মিথ্যা মামলায় হ্যারাসমেন্ট হয়েছে, তারাও আর কি আইনের প্রতি সেইভাবে আর কি আস্থাটা রাখতে পারতেছে না যে দেশের আইন এত নগণ্য যে আমাদের সন্তান সে মিথ্যা মামলায় আর কি গ্রেপ্তার হলো। তাদেরও আর কি দাবি যে যদি আমি আর কি এই মামলাটা থেকে নিষ্পত্তি হই, তারা তবেই আর কি আইনের প্রতি বা দেশ প্রশাসনিক লেভেলে যারা, তাদের প্রতি আর কি বিশ্বাসটা ফিরে পাবে। এবং আমি আমার এলাকার মানুষজনকে পাশে পেয়েছি, যারা আমার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, তাদেরকে আমি পাশে পেয়েছি। যারা এখনো মনে করেন যে আপনি রাজনৈতিকভাবে যুক্ত, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আসলে আমি তো রাজনীতির সাথে জড়িত না, এটা আসলে তাদের মনে করাটা স্বাভাবিক। কিন্তু আসলে আমিও তো যখন শুনতাম বিগত 17 বছর যে জামাত বিএনপির ট্যাগ দিয়ে অনেক সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল, আমিও আসলে মনে করতাম যে হয়তো ওই ছেলেটা বা যাকে ধরছে সে হয়তো জড়িত। আসলে যারা আমাকে মনে করে যে আমি রাজনীতির সাথে জড়িত, তারা আসলে বাস্তবতার যখন সম্মুখীন হবে তারা হয়তো বা বুঝতে পারবে। তার আগে হয়তো বা তারা বুঝতে পারবে না যে আসলে রাজনীতি না করেও যে জেল হাজতে যাওয়া যায় মিথ্যে মামলায়, এটা আসলে বাস্তবতার সম্মুখীন হলে আর কি বোঝা সম্ভব। সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন করব, ওই সময়টা তো যদি আপনি ফিরে যেতে পারতেন, তাহলে আপনি কি পরিবর্তন করতেন? আইনের আসলে আর কি পরিবর্তন করতে চাইছিলাম, আইনের আর কি সংস্কার, যে নির্দোষ মানুষ যারা আর কি দিনের পর দিন জেল খাটতেছে, বা এরকম অসংখ্য নির্দোষ মানুষ, সুস্থ তদন্তের অভাবে, পুলিশের গাফিলতির অভাবে, সুস্থ তদন্ত এইসব আর কি এইসবের অভাবে আর কি অনেক নির্দোষ মানুষ কিন্তু জেল খাটতেছে। আসলে আমি যদি সেই 5 মাস আগে সেই সময়ে ফিরে যেতে পারতাম এবং এই মুহূর্তগুলো সেই ক্ষমতাটা যদি আমার আর কি থাকতো, তাহলে আমি আইনের আর কি পরিবর্তনের বিষয়টা আর কি দেখতাম। আপনার সহপাঠী এবং আপনার ফ্যামিলির উদ্দেশ্য চাইলে আপনি বলতে পারেন। দেশ এবং আমার যারা আপনজন, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, আসলে আমাকে মিথ্যে মামলায় যে হ্যারাসমেন্ট করা হয়েছে, মিথ্যে মামলায় যে জড়িত করা হয়েছে, আমি এর সুস্থ একটা বিচার চাই, যাতে আমার এই মামলাটা থেকে আমি নিষ্পত্তি পাই। আর একটা বিষয়, আর বিচার বিভাগের যে স্বাধীনতা, বিচার বিভাগের আমি স্বাধীনতাটা আর কি চাই। দেখতাম যে আমি আর কি ছাত্রলীগের যে মামলাটা আমাকে দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী, আসলে আমি যে দোষী কি নির্দোষী এই বিষয়গুলো আসলে কোনো বিচারক বা যারা আর কি ঊর্ধ্বতন লেভেলে, তারা আর কি এই বিষয়টা আর কি জাস্টিফাই করেনি, যাচাই বাছাই আর কি করেনি। এই বিষয়ে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, যাতে আর কোনো সাধারণ মানুষ আমার মতো, আর কোনো মুজাহিদুল যেন এবং আর কোনো মায়ের স্বপ্ন যেন নষ্ট না হয়, এটাই আমি আমার দেশবাসীর কাছে আশা। ধন্যবাদ মুজাহিদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। মুজাহিদের গল্প শুধু একটি সাধারণ শিক্ষার্থীর গল্প নয়, এটি তদন্ত ও বিচার ব্যবস্থার প্রতি বড় প্রশ্ন তুলে দেয়। নিরপরাধ কেউ যেন ভুল তদন্তের শিকার না হয়, সেটি এখন বড় প্রত্যাশা। আপনারা শুনলেন মুজাহিদের বক্তব্য। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।